রিজুমি ডিজাইন দেখব, ঠিক আছে। ওকে, সো রিজুমি ডিজাইনগুলো কেমন হয়ে থাকে আমি গত দিনে কিছু দেখাইছিলাম, আপনাদের স্যাম্পল দেখাইছিলাম যে আমার যে অফলাইন পোর্টফোলিও আছে সেই জিনিসটা দেখাইছিলাম। আচ্ছা, সো এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। রিজুমির জন্য সবসময় অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, যেহেতু এটা একটা ভেক্টর বেস জিনিস, যে কোনো সময় ডাইনামিক পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে ইলাস্ট্রেটরে করলে সুবিধা হবে। অ্যান্ড পাশাপাশি যদি আপনি মনে করেন যে এমএস ওয়ার্ডে করতে পারবেন, কিন্তু এটার ডিজাইনের যে লিমিটেশন সেটা নিয়ে একটু প্যারা হবে, ঠিক আছে। সো আমরা নর্মালি চাইলে করতে পারি, যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারি। দেখেন আমাদের যে ফ্রি রিসোর্সগুলো আছে, এখানে যদি সার্চ করি রিজুমি ডিজাইন, সো রিজুমি ডিজাইনের এখানে দেখেন যেই টেমপ্লেটগুলো আছে। রিজুমিটা মূলত কি হয়, না ফটোশপে ক্লাস শেষ না, ক্লাস শেষ হবে কেন, আপনি ফটোশপে করতে পারবেন, কিন্তু আমরা যে অফলাইন পোর্টফোলিওটা তৈরি করব, যেখানে মোটামুটি আমাদের 20-25টা পেজ হবে এবং বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের লাগবে, এক জায়গাতে বসাইতে হবে। সো সেই জিনিসটা ফটোশপে করা একটু কষ্টকর, তাহলে আলাদা আলাদা জেপিজি সেভ করে তারপরে সেইভাবে করতে হবে, তো আমরা তো সেটা করব না। আচ্ছা, ম্যাগনিফিক, ইন্টারনেট মনে হয় স্লো প্রচুর পরিমাণে। আচ্ছা দেখেন, রিজুমি ডিজাইনের এখানে যে ইয়েগুলো আছে, টেমপ্লেটগুলো আছে, এই ধরনের টেমপ্লেট আমরা ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা নিজেদের মতো কিছু ডিজাইন করতে পারি, ঠিক আছে। সো রিজুমি ডিজাইনের, পার্সোনাল রিজুমি ডিজাইনের কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই। সো চাইলে আপনি সরাসরি নিজে অন্য কারোর ডিজাইন কপি করে তার স্টাইল ফলো করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগতেছে, দুই সাইড যে ডিজাইনগুলো আছে এরকম ডিজাইনগুলো মোটামুটি বেশ ভালো চলে, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আপাতত ফটোশপ দরকার নাই। আচ্ছা, রিজুমি ডিজাইন তো আলাদাভাবে দেখানো লাগতেছে না, আপনারা কন্টেন্টগুলো হচ্ছে কপি করবেন, যে কোনো একটা রিজুমির থেকে ডিজাইন থেকে কপি করবেন। আমি জাস্ট অফলাইন পোর্টফোলিওটা টোটালি কীভাবে রেডি করবেন এবং কী কী জিনিস প্রয়োজন, তারপরে হচ্ছে সেটা দিয়ে আমরা জব অ্যাপ্লাইয়ের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে পারি, বা ওইটা কীভাবে কোল্ড মেইলিং বা লোকাল মার্কেটে কীভাবে কাজে লাগাতে পারি, সেই জিনিসটুকু দেখবো মূলত, ঠিক আছে। সো ডিজাইন, ইলাস্ট্রেটরের ডিজাইন, এই জিনিসগুলো আপনারা পারবেন, খুব ইজিলি পারবেন। সো রিজুমি সাধারণত ডিজাইন হয়ে থাকে A4 পেজের উপরে। আমরা প্রিন্ট থেকে A4 পেজ নিয়ে এখান থেকে কালার মোডটা অবশ্যই RGB সিলেক্ট করে দিব। আমাদের এখানে এটার নাম দিয়ে হচ্ছে অফলাইন পোর্টফোলিও। আমরা জানি কি যে ইলাস্ট্রেটরে কিন্তু একাধিক আর্টবোর্ড নিয়ে আমরা কাজ করতে পারি। সো চলে আসছেন এখান থেকে 37, আজকে আমাদের মনে হয় ক্লাস নাম্বার 39 অফলাইন পোর্টফোলিও। সো প্রথম যে পেজটা আছে, এই পেজটা হচ্ছে আমরা কভার পেজ হিসাবে ব্যবহার করবো। সো কভার পেজে সাধারণত কি থাকবে, পোর্টফোলিও অফ আপনার নাম ঠিকানা বা যা আছে সেই জিনিসটুকু এখানে রাখতে পারি। যেমন এখানে লেখেন হচ্ছে পোর্টফোলিও অফ, কার নাম দিব, একজনের নাম বলেন। পোর্টফোলিও অফ হুসাইন, শুধু হুসাইন, ইমাম হুসাইন, ইমাম হুসাইন, ঠিক আছে। সো আমি সাধারণত যেভাবে আমার পোর্টফোলিওটা বা আমার কভার ফটো সাজাইছি সেভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, চাইলে যে কোনোভাবে আপনি আপনার মতো ডিজাইন করে নিতে পারেন। এগুলোরে আমরা অল ক্যাপস থেকে আপার কেস করে দিই, টোটাল সবগুলো যাতে বড় অক্ষরে থাকে। পোর্টফোলিও অফ ইমাম হুসাইন, আর এটাকে হচ্ছে একটু বোল্ড কালার করে দিই, একটু মোটা করে দিতে পারি, এক্সট্রা বোল্ড, ঠিক আছে। অ্যান্ড লাস্টে এই জায়গাতে হচ্ছে আপনার কাজ শুরু করছেন কবে, সেই জায়গা থেকে কিছু একটা দিয়ে দিতে পারেন, যে লাস্ট আপডেট 2026,
ঠিক আছে। আর এই জায়গাতে অবশ্যই আপনার ডেজিগনেশন দিতে হবে, যে প্রফেশনাল অথবা এক্সপেরিয়েন্স দেন, এক্সপেরিয়েন্সড গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, যে কোনো কিছু একটা লিখতে পারেন, যে শব্দটা আপনার কাজের সাথে ভালো যায় এই ধরনের কিছু। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, আর নির্দিষ্ট একটা কালার ব্যবহার করতে হবে, যে আপনি পুরো ডিজাইনটা কোন কালার থিমের উপরে রাখতে চাচ্ছেন, এই ধরনের একটা কালার থিম ব্যবহার করতে হবে আপনার। ঠিক আছে, আপনার পছন্দের কালার কি বলেন ইমাম হোসেন? আপনার পছন্দের কোনো কালার আছে? হোয়াইট, হোয়াইট কোনো পছন্দের কালার হলো? কেমন রুচি আপনার বুঝলাম না, কালার ধর্মিয়া, আপনারা লোক একটাও ভালো না, আপনাদের রুচি ভালো না। ব্লু, এসব কোনো কালারের নাম? হোয়াইট, কালা, ব্লু। একজন গ্রাফিক ডিজাইনার যদি কালারের নামগুলোর এইভাবে রিপ্রেজেন্ট করেন তাইলে তো খুবই কষ্টকর ব্যাপার। আচ্ছা, এই সাইডের জিনিসটারে এইভাবে না দিয়ে আমরা একটু অন্যভাবে দেখাইতে পারি। মনে করেন যে এখানে আমরা কিছু অ্যারো টাইপের কিছু ব্যবহার করব, ঠিক আছে। এটার অর্ধেক করেন, অর্ধেক করে কেটে ফেলাই, এটাকে জাস্ট ডিলিট করে দিলেই হবে। ওকে, এরকম একটা অ্যারো, যে নিচের দিকে যাও, এখানে কিছু 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 জিনিসপত্র আছে এগুলো দেখতে। আর এটার কালারটা আপনি যদি হালকা একটু ডার্ক করে দেন, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, কার কোনটা কালার পছন্দ আমি জানি না, এখান থেকে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা ব্যবহার করলাম। ঠিক আছে, এই অরেঞ্জটা দেখতে ভালো লাগবে। এখানে চাইলে নিজের নামটা অরেঞ্জ কালার দিয়ে দিয়ে দিতে পারেন। অ্যান্ড আদার্স যেগুলো আছে এইগুলো হচ্ছে গ্রে কালার, এরকম ভাবাইছে না মোটামুটি একটা। ঠিক আছে, এখন এই পেজটা হচ্ছে একদমই সাদামাটা লাগতেছে, এই জায়গাতে আমরা কিছু টেক্সচার টাইপের জিনিসপত্র হচ্ছে ব্যবহার করব ব্যাকগ্রাউন্ডে। সো টেক্সচার আমরা পাইতে পারি হচ্ছে কি টেক্সচার নেওয়া যায়, গ্রুনস টেক্সচার। এই জিনিসগুলো দেখছেন কখন আগে, নাম শুনছেন গ্রুনস টেক্সচার? যেটা হচ্ছে মনে হয় একটু ফাটা ফাটা কাটা কাটা টাইপের দাগ দোগ আছে, এরকম একটা পুরনো পুরনো একটা ভাইব চলে আসে, এগুলোকে বলে হচ্ছে গ্রুনস টেক্সচার। সেই টাইপের জিনিস ব্যবহার করতে পারেন চাইলে। এছাড়া যদি আপনার অন্য কিছু ব্যবহার করতে মন চায় সেটাও করতে পারেন। হ্যাঁ, স্ন্যাপসিড ইউজ করছেন, এখন এই যে বাস্তবে এখানে ইউজ করবেন। এই যে কিছু ওয়াটারমার্ক আছে, কপি ইমেজ লিঙ্ক, ওয়াটারমার্ক রিমুভার ডট আইও, এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে নেব। গ্রুনস টেক্সচারগুলো মূলত ব্যবহার করা হয় আপনার বিভিন্ন সিনেমাটিক পোস্টার বা সিনেমাটিক ডিজাইনের জন্য। যখন আপনি পুরো একটা সিনেমাটিক ডিজাইন কমপ্লিট করবেন, ওই ডিজাইনের উপরে হালকা একটা টেক্সচার দিলে এটা দেখতে একটু অ্যাস্থেটিক ভাব লাগে। বেশি বেশি ভাব লাগতেছে, সমস্যা নাই, এটার অবশ্যই ইমবেড করতে হবে। আর এখান থেকে অপাসিটি 20% করে দিই। দেখেন মোটামুটি একটা লাইন ঘাট মতো আছে, এখন একটু হলেই হচ্ছে। আর আমরা এটাকে কী করবো, ক্লিপিং মার্কস করে পুরো জিনিসটাকে কভার করবো, গেট ক্লিপিং মার্কস। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। আচ্ছা, এরপরে আমরা এখানে পরবর্তী নেক্সট পেজে হচ্ছে আমাদের রিজুমিটা বসাবো। অ্যান্ড তারপরে হচ্ছে প্রত্যেকটা, এক সেকেন্ড,
আচ্ছা, সো এখানে আমরা রিজুমিটা বসাবো এবং প্রত্যেকটা পেজের আলাদা আলাদা মার্কিং করে রাখবো। এখান থেকে আর্টবোর্ড টুলসে আসেন, তারপরে প্লাস চিহ্ন দিয়ে নতুন করে আর্টবোর্ড নেন। সো এখানে এই যে কভার ফটোটা যদি কেউ দেরিতে বানান বা পরে বানান এবং এটা পরে বানিয়ে সামনে নিয়ে এসে বসান আর্টবোর্ডটাকে, সেক্ষেত্রে কিন্তু এটা সিরিয়াল বা সিকোয়েন্স ঠিক থাকবে না। আর্টবোর্ড টুলসে আসার পরে এখানে দেখেন আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2। সো যখন আমরা এই জিনিসটাকে পিডিএফ আকারে সেভ করব, তখন কিন্তু আর্টবোর্ড 1, 2 বা 1, 2 সিরিয়ালে আসবে। একদম প্রথমে যেটা থাকবে কভার পেজ হিসাবে, অ্যান্ড বাকি জিনিসগুলো সব সিরিয়াল ওয়াইজ আসবে। সেখানে আমরা যে রিজুমিটা ইয়ে করছিলাম, এই রিজুমিটাই বসাই দিই। সরি, আপনার নামটা একটু অন্যরকম হয়ে গেছে, মাইনে নেন, ঠিক আছে? এটার যে কালার আছে, কালারগুলো হচ্ছে এর সাথে আপডেট করতে হবে অবশ্যই। কালার চেঞ্জ করতে হবে, দেখি এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। এডিট কালার, কালার ব্যালেন্স দেখে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। ওই কাছাকাছি, যদিও এটা হবে না। আচ্ছা, ডিজাইনটা আপনারা ওইভাবে কালার করে করবেন, আমি জাস্ট দেখাই দিলাম আইডিয়াটুকু। ওকে, এরপরে মোটামুটি কয়েকটা আর্টবোর্ড নিয়ে নেন। 6টা আর্টবোর্ড নেওয়া হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা পেজের সাথে কমন কিছু একটা ইয়ে রাখতে হবে, কি বলে ওইটাকে কি বলে, পেজিনেশন বলে। তো কমন কিছু পেজিনেশন জিনিসটা কি? পেজিনেশন হচ্ছে আপনার এক পেজ থেকে আরেক পেজে সুইচ করার জন্য যে বাটন টাইপের থাকে না, অনেক সময় আমরা যখন ওয়েব ব্রাউজারে স্লাইড করি, নেক্সট পেজ এই ধরনের যে এগুলো থাকে, বাটন টাইপের জিনিস থাকে, এগুলোকে বলা হচ্ছে পেজিনেশন। সো পেজিনেশন রিলেটেড কিছু একটা রাখতে হবে যেন এক পেজ থেকে আরেক পেজ কানেক্টেড থাকে। সো আমরা এখানে সিম্পল কোনো একটা শেপ ব্যবহার করতে পারি, যেমন যেমন একটা এখানে ব্যবহার করা হয়েছে কি ডিরেকশন টাইপের জিনিস ব্যবহার করা হয়েছে, নিচের দিকে ডিরেকশন দেওয়া হয়েছে। আমরা কি করব, এখান থেকে লেফট থেকে রাইট সাইডের দিকে হালকা একটা পেজিনেশন ব্যবহার করব, এবং এটা প্রত্যেকটা পেজে যেন সেম ওয়েতে থাকে। এটার কালার অবশ্যই দিবেন আপনার যে ব্র্যান্ড কালার। এখানে আপনার ব্র্যান্ড কালার হিসেবে আমরা কি উপস্থাপন করছি, অরেঞ্জ। একদম পারফেক্টলি এর সাথে লাগাই দেন। জায়গাতে চাইলে এখন পেজের নাম্বার, পেজ 1, আচ্ছা এইটা অ্যাটেন্ডেন্স কি হবে, অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া আছে। সো এই জিনিসটা আমরা এখানে পেজ 1 যে একটা ইয়ে করে রাখছি না, জাস্ট একটা বসাইছি। এখন এই জিনিসটা পুরো যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে আমরা আস্তে আস্তে বসাই দেবো, কিন্তু কপি করে করে বসাবো না, অন্য একটা পদ্ধতিতে আর কি বসাবো সবগুলা। সো এখন আপাতত আমরা কি করব, পেজের টাইটেল এখানে মনে করি যে আমরা প্রথম একদম সর্বপ্রথম আপনার যেই বেস্ট যে কাজটা আছে, আপনি অ্যাজ এ সোশ্যাল গ্রাফিক ডিজাইনার লোগো ডিজাইন দিয়ে শুরু করতে পারেন। লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন। ওকে, এই পেজটাকে আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ইয়ে করতে পারি। এখানে যেমন গ্রুন্স টেক্সচার দিয়েছি না, এখানে হচ্ছে অরেঞ্জ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আপনি যেই কালারের কাজ করবেন সেম ওই কালারের কিছু একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এরকম একদম সিম্পল কিন্তু লাক্সারিয়াস, দেখতে খুবই চমৎকার লাগবে। পুরো ডিজাইনটা যেন একদম মাখনের মতো লাগে।
এটার অপাসিটি কমায় দেন 30%। দেখেন হালকা একটা অ্যাবস্ট্রাক্ট যে ভাইবটা আছে 40। এটাকে যদি আমি গ্রে কালার করে দেই, যেই কালার আমার দুইটা কালার যেহেতু ব্যবহার করছি, একটা হচ্ছে চলে চকচক করে করার কথা। আচ্ছা, সো লোগো ডিজাইনের যে কাজগুলো, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনের আমাদের যে কাজগুলো আছে, সেই কাজের কিছু কিছু স্যাম্পল আমরা নিয়ে এসে বসাই দেবো এখানে, ঠিক আছে? সো আপাতত যেহেতু আমার কোনো কিছুই এখানে বের করা নেই, জাস্ট গুগল থেকে নিয়ে এসে বসাই। আপনাদের কাজ করা যে ডিজাইনগুলো আছে, যে লোগোগুলো আছে, সেই জিনিসগুলো আপনাদের মকআপগুলো আমি দিয়ে দিয়েছিলাম, প্রত্যেকটা কাজের মকআপ আমি দিয়ে দিছি, ঠিক আছে? সো এইরকমভাবে আপনাদের কাজগুলো নিয়ে এসে বসাবেন প্রত্যেকটা পেজে। অ্যান্ড এগুলা এখানে কিন্তু ইমেজ সহ আছে মকআপ করা। আপনারা চেষ্টা করবেন যে এক এক পেজে হচ্ছে দুইটার বেশি ইয়া না রাখার, এলিমেন্ট না রাখার, ঠিক আছে? সো এখানে যেমন এখানে একটা বসাইলাম, আরেকটা যদি একটু নিয়ে আসি, আরেকটা কি পাবো? শাটার স্টকের ওয়াটারমার্কটা কেটে দিই। সো লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এর একটা পেজ গেল। এরপরে হচ্ছে এখানে দুইটা দিছে একটা পেজে, আর সেম ওয়েতে মিনিমাম 4টা করে বা 2টা পেজ করে রাখবেন, এক একটা ইয়ার জন্য, সার্ভিসের জন্য 2টা করে পেজ রাখবেন। আর এরপরে চলে আসেন নেক্সট ক্যাটাগরিতে। নেক্সট ক্যাটাগরিতে কি দিব আমরা? লোগো অ্যান্ড ব্র্যান্ডিং গেল। এরপরে হচ্ছে ফ্লায়ার, ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার ডিজাইন, ঠিক আছে? সো ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ার। এরপরে আমরা হচ্ছে নতুন আর্টবোর্ড নিব। এদিকে দেখেন জায়গা মোটামুটি কম, আর্টবোর্ডটা হচ্ছে নতুন একটা নিয়ে নিচেই চলে আসেন, এটাকে ধরে নিচেই বসেন। তারপর পর্যায়ে করেন আরও কয়েকটা নেন, 10টা 12টা যতগুলো হয়। এই জায়গাতে সেম ওয়েতে আমরা হচ্ছে ফ্লায়ার অ্যান্ড ব্রোশিয়ারের যে ডিজাইনগুলো আছে সেগুলো বসাই। লোগো অ্যান্ড লোগো মকআপ দুইটাই কি দিব? বুঝলাম না, লোগো অ্যান্ড লোগো মকআপ বলতে আমার কাজগুলো দিয়ে সাজাই দেখাইতে হলে এখন আমার বিহান্স থেকে কাজগুলো সব বেছে বেছে নিয়ে আসতে হবে। আমার বিহান্সের লিঙ্ক আছে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে সাজাইতে পারেন। আমার অনেক আগেরগুলো সাজানো আছে। আচ্ছা, লোগো ডিজাইন যেটা রেগুলার যে ডিজাইনগুলো, সেই ডিজাইনটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্লায়ার, আর একটা হচ্ছে ব্রোশিয়ার দিয়ে দিই। এটা 100% পারফেক্টলি না করলে আপনারা মূল থিওরিটা বুঝতে পারলেই হচ্ছে যে কিভাবে সাজাবেন। প্রত্যেকটা পেজে বিভিন্ন ধরনের সেম ক্যাটাগরির কাজগুলো রাখবেন, এই আর কি বিষয়। সো এরপরটাই দেন আপনি হচ্ছে কি দিবেন? বিজনেস কার্ড দিতে পারেন। আচ্ছা, লোগো অ্যান্ড
না তো লোগো এন্ড ব্র্যান্ডিং এর যে এটা না, এর সাইডেই হচ্ছে আপনার লোগো, বিজনেস কার্ড, তারপরে লেটার হেড, ওই জিনিসগুলো ওর সাথে 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 দিয়ে দিবেন। প্রথমত ব্র্যান্ডিং এর কয়েকটা এলিমেন্ট দিলেন, লোগো দিলেন, তারপরে হচ্ছে ব্র্যান্ডিং এর যে জিনিসগুলো থাকে যেমন আইডি কার্ড, তারপরে হচ্ছে ওই যে এনভেলাপ যা যা ডিজাইন করছিলাম আমরা, লেটার হেড, ওই পুরো জিনিসটা থাকবে লোগো এন্ড ব্র্যান্ডিং এর ভিতরে, ঠিক আছে। তারপরে ব্রুশিয়ার দেন, এরপরে হচ্ছে আপনি দেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন, কন্টেন্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, এখানে কিছু সোশ্যাল মিডিয়া বসাই দেন, আমি এগুলাই বসাই দিলাম আপাতত, ঠিক আছে, বারবার আনতে যাচ্ছি না। সো এরকমভাবে যতগুলো ক্যাটাগরি পারা যায় প্রত্যেকটা ক্যাটাগরির কাজ আপনারা এখানে হচ্ছে বসায় রাখবেন। এটা হচ্ছে মোটামুটি আর কি আপনার অফলাইন পোর্টফোলিওর জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। সো এখন লাস্ট পেজে আমরা একটা থ্যাংক ইউ স্লাইড অথবা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনের যে জিনিসগুলো আছে ওই ধরনের পুরো জিনিসটা বসানো, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে প্রথমত হচ্ছে কোচি করে একটা থ্যাংক ইউ দেন, সেটাকে আনগ্রুপ করে নিন, ঠিক আছে। থ্যাংক ইউ দেওয়ার পরে এই জায়গাতে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো বসাই দেবেন। সো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার কী কী থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, তারপরে ছোট লেখাটা নিয়ে এসে এখান থেকে এই জায়গাতে দেন হচ্ছে ইমেল, ফোন, তারপরে বিহ্যান্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মানে যতগুলো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে পুরো কন্ট্যাক্ট ইনফরমেশনটাই এই জায়গাতে বসাই দিতে হবে, ঠিক আছে। এইভাবে আমরা একটা পোর্টফোলিও সাজাবো। আর এখানে এই যে জিনিসটা বানায় রাখছিলাম যে একটা পেজিনেশন দিব, পেজ 1 পেজ 2, সো এই জিনিসটারে কি করব, এটারে দুইটা আপনি কন্ট্রোল দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে কপি করেন। কপি করার পরে আমরা যাচ্ছি কি এই সেম জিনিসটা পরবর্তী সবগুলো আর্টবোর্ডের উপরে একবারে পেস্ট করব। এখানে এডিটে আসেন, দেখেন পেস্ট অন অল আর্টবোর্ড, ঠিক আছে, সব আর্টবোর্ডের উপরে পেস্ট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা আর্টবোর্ডের উপরে অটোমেটিকলি পেস্ট হয়ে গেছে। সামনের এগুলো আমার দরকার নেই, এটা পেজ 1 অ্যান্ড জাস্ট এখন শুধু ইয়া করে বসাই দেন পেজ 2, তারপর পেজ 3। সো এই প্রসিডিউরটা হচ্ছে কি যে একটা কন্টেন্ট যখন আপনি সবগুলা আর্টবোর্ডের উপর বসাইতে যাবেন তখন আমরা সহজে এগুলো ব্যবহার করতে পারি। পেজ 5, 6, 7, আমি ফাইলটা সেভ করি না এখনো, 8, 9, 10। এই হচ্ছে আমার 10 পেজের অফলাইন পোর্টফোলিও, ঠিক আছে। সো এই জিনিসটা আপনি একটা এআই ফাইল বা ইলাস্ট্রেটরের যে ফাইল আছে এই ফাইলটা বানায় রাখবেন, এন্ড পাশাপাশি যখন যেখানে সাবমিট করা প্রয়োজন হবে সেখানে আমরা পিডিএফ ফাইলটা ব্যবহার করব। সো এআই ফাইলটা আপনি চেষ্টা করবেন প্রতি 6 মাস পর পর, মিনিমাম প্রতি 6 মাস পর পর আপনি নতুন করে একটা দুইটা ক্যাটাগরির আপডেট করার, মানে আপনার নিজের স্কিল আপডেট করার, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রফেশনাল সিভি বা প্রফেশনাল রিজুমের রুলস, বা বলতে পারেন এটা টার্গেট, যে যারা সিভি আপডেট করে প্রতি 6 মাস অন্তর অন্তর তারা একটা নতুন করে স্কিল অ্যাড করার চেষ্টা করে তাদের সিভিতে, তাদের রিজুমিতে। আর আপনারা যত ধরনের ক্যাটাগরির কাজ করবেন প্রত্যেকটা ক্যাটাগরির কাজই যেন এই রিজুমিতে থাকে এই ধরনের একটা চেষ্টা করবেন, ঠিক আছে। সো এটা এআই ফাইল হয়েছে, এখন আমরা এটারে পিডিএফ সেভ করব, সেভ অ্যাজ, এন্ড এখান থেকে নর্মালি যে পিডিএফ ফাইল আছে এইটা, তারপরে এখানে আসেন এই পিডিএফ প্রিসেট থেকে এখান থেকে যে 2001 যে ভার্সনটা আছে এই ভার্সনটা দিলে এটা একটা স্ট্যান্ডার্ড ভার্সন হবে। এবং এখানে দেন হচ্ছে এই যে ওয়েব অপটিমাইজেশন, যেন এটা ফাইল সাইজটা একটু ছোট হয় এবং ক্লিয়ার দেখা যায়, পেজ থাম্বনেল বা আদার্স অন্যান্য কোনো কিছু দরকার নেই, সেভ পিডিএফ। সো পিডিএফ ফাইলটা সেভ করার পরে কি করবেন, এখানে কিছু কিছু টেক্সট আমরা লিখছি, অবশ্যই বাধ্যতামূলক দেখতে হবে যে ইমেজগুলা ইমবেড করা আছে কিনা, যে এই ডিজাইনগুলো আপনি বসাইছেন এগুলা
ইমবেড করা আছে কিনা, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ, যে ফন্টগুলো আমরা ব্যবহার করছি এই ফন্টগুলা আউটলাইন করা আছে কিনা। অনেক সময় পিডিএফ এর ভিতরে ফন্টগুলো জীবিত থাকে, অন্যান্য পিসিতে ওপেন করলে সেই ফন্ট যদি ইনস্টল করা না থাকে সেগুলো ইরোর দেখায়। সো অবশ্যই সেটার ক্ষেত্রে ফন্টগুলো আউটলাইন করে নিতে হবে আর ইমেজগুলো এমবেড করতে হবে। আউটলাইন করলাম, এটা কিন্তু পিডিএফে করবেন, আপনার ইলাস্ট্রেটর যে মেন ফাইল ওইটাতে করার দরকার নাই, কারণ ওইটা যখন তখন এডিট করতে হবে, এডিটেবল থাকবে, আর পিডিএফটাতেই কাজ করবেন। ঠিক আছে, গেল আমাদের জিনিস মোটামুটি সেভ হয়েছে। এ হচ্ছে আমাদের পিডিএফ, যেটা 1.21 মেগাবাইট ফাইল হয়েছে, খুব সুন্দর মতো দেখেন পুরো জিনিসটা ভিজিট করতে পারতেছে আমরা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অফলাইন পোর্টফোলিও। এখন এই অফলাইন পোর্টফোলিওটা আমরা কিভাবে কাজে লাগাবো? সো আপনাদের ভিতরে ইমেইল মার্কেটিং কে কে পারেন? আচ্ছা, মনে করেন যে আপনারা ইমেইল কালেক্ট করছেন, আপনাদের কয়েকজনের ইমেইল দেন, আমি হচ্ছে ইয়া করব টেক্সট এক্সপ্যান্ডের পিকচার কি করতে বলেন। আচ্ছা, আপনাদের কয়েকজনের ইমেইল দেন, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে কোল্ড মেইলিং এর প্রসেসটা দেখাই দিব, তারপরে হচ্ছে আপনারা লিড কালেক্ট করে সেই অনুযায়ী করবেন। হ্যাঁ, পিডিএফ ফাইলটা দিব, সমস্যা নেই, সবই দিয়ে দিব। এই পিডিএফ এর ভিতরে তো কোনো কাজের জিনিস নেই, সবই অকাজের জিনিস। আপনাদের মোটামুটি 8-10 জনের ইমেইল দেন, কি বা? আচ্ছা, সো ইমেইলটা, আচ্ছা ফাইন। আচ্ছা, আমাদের এখন প্রথম একটা কাজ হচ্ছে ছোট্ট একটা কন্টেন্ট লিখতে হবে। ছোট একটা কন্টেন্ট লেখার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে অ্যারিনা এআই এটা ব্যবহার করতে পারি। ওকে, মেইল যারা দিচ্ছেন থ্যাংক ইউ। অ্যারিনা এআইতে চলে আসেন। এটা আপনি এটা একটা হচ্ছে আপনার এআই এজেন্ট বলতে পারেন। এর ভিতরে অনেকগুলো এআই আছে, সবগুলারে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন আনলিমিটেডলি। সেখান থেকে ডিরেক্ট আমরা যাব হচ্ছে চ্যাট 5.1। এই কাটালের বিসি ওখানে আছে, বুঝছো? ওকে, সো এখান থেকে আমরা চলেন চ্যাট জিপিটি রে প্রথমত বলি। আচ্ছা, ও আসলে চ্যাট জিপিটি কিনা ওরা একটু জিজ্ঞাসা করে দেখি যে হু আর ইউ, তুমি কিরা? আসলে সে চ্যাট জিপিটি নাকি অন্য কেউ? ওকে, ঠিক আছে। আচ্ছা, assist me as an expert content writer। সব ভুলভাল লেখলাম তো, বুঝে? ঠিক আছে, সে এখন হচ্ছে কন্টেন্ট রাইটার হিসাবে ইয়ে করবে আর কি, হেল্প করবে। এবং এখন আমাকে বুঝাইতে হবে যে আমি তার কাছে কি চাচ্ছি। আমি তার কাছে চাচ্ছি আই ওয়ান্ট সামথিং অ্যাট্রাকটিভ and impressive text content অথবা short message about my graphic design service. I will, আচ্ছা, যত স্পেলিং যতগুলো মিস্টেক হচ্ছে এগুলো ইগনোর করেন আপাতত। I will use this message to send some clients get them outreach and told me my specialty is লোগো। আচ্ছা, লোগো দরকার নাই, কারণ লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এগুলো লাগে না সাধারণত, এইভাবে আউটরিচ করে পাওয়া যায় না। এখানে হচ্ছে বিজনেস ফ্লায়ার দিতে হবে। মাই স্পেশালিটি ইজ বিজনেস ফ্লায়ার ডিজাইন, বিজনেস ফ্লায়ার ডিজাইন। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, promo, content design and print elements design. ওকে, সো এখন কথা হচ্ছে আপনার যে রিজুমি বা আপনার যে পোর্টফোলিওটা বানাইছেন ওই জায়গাতে আপনি কি কি জিনিস রাখছেন।
প্রথম একটা আপনি রাখতে পারেন ওভারঅল সব ধরনের জিনিস, যেই যেই কাজ আপনি পারেন সেই জিনিসগুলো রাখবেন। আর সেকেন্ডলি করতে পারেন আপনি ক্যাটাগরি ওয়াইজ, যেমন আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট। সোশ্যাল মিডিয়ার কিন্তু অনেক ধরনের কন্টেন্ট হয়। সোশ্যাল মিডিয়া কর্পোরেট হয়, সোশ্যাল মিডিয়া ম্যানুপুলেট হয়, সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট হয়, সোশ্যাল মিডিয়া ইনফোগ্রাফিক হয়। সো হিউজ ক্যাটাগরির সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ডিজাইন হয়। আপনি যদি মনে করেন যে 5টা ক্যাটাগরির সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, 5টা এক একটা ক্যাটাগরিতে 4টা করে ডিজাইন, সো টোটাল 20টা ডিজাইন দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার জন্য এরকম একটা পোর্টফোলিও বানাবেন, সেটা পারেন। এরপর আপনি প্রিন্টিং এলিমেন্ট যেগুলো আছে, প্রিন্টিং এলিমেন্টের ভিতরে কি আছে, ফ্লায়ার আছে, ব্রুশিয়ার আছে, বুক কভার আছে, ম্যাগাজিন কভার আছে, অনেক ধরনের প্রিন্টিং এলিমেন্ট আছে। সো প্রিন্টিং এলিমেন্ট দিয়ে আপনি চাইলে আলাদা আরেকটা পিডিএফ এরকম বানাইতে পারেন। তাহলে কি হবে যে আপনি প্রত্যেকটা স্পেসিফিক ক্লায়েন্টকে আলাদা আলাদাভাবে ফোকাস করতে পারবেন। যে আপনার যদি এমন মনে হয় যে আমি এখন 10টা ক্লায়েন্টের কাছে যাব এবং 10টা ক্লায়েন্টের কাছে বলবো যে আমি একজন সোশ্যাল মিডিয়া ডিজাইন, কন্টেন্ট ডিজাইন এক্সপার্ট, তুমি চাইলে তোমার সোশ্যাল মিডিয়াগুলো আমারে দিয়ে রিডিজাইন করাইতে পারো অথবা নর্মালি ডিজাইন করাইতে পারো। সো এরকমভাবে যদি আপনি বলেন তাহলে স্পেসিফিকলি ওই লোকটা চিন্তা করবে যে আপনি হচ্ছে ওই কাজে এক্সপার্ট, আপনার সাথে কথা বলাই যায়। কিন্তু যখন আপনি হজবরল্লা প্রত্যেকটা সার্ভিস একসাথে মানুষের সামনে উপস্থাপন করবেন, সে নিজেই কনফিউজ হয়ে যাবে যে স্যার আমার লাগবে শুধুমাত্র লোগো ডিজাইন, ভাই তোমার এত গল্প গুজব শুনে তোমার লাভ নেই। কারণ এখন বর্তমানে সে সেলসগুলো হয়ে গেছে সরাসরি একদম মানে স্পেসিফিক ওরিয়েন্টেড হয়ে গেছে, ঠিক আছে? সো স্পেসিফিক হয়ে গেছে যে নির্দিষ্ট ক্যাটাগরির জিনিসগুলোই সেল হয়। সো ওই রকমভাবেই আমরা চেষ্টা করব। আমি এটারে একটা ইয়া করি, বুঝতে পারছেন আশা করি আমি কি বুঝাইতে চাচ্ছি। সো আমরা যেটা লিখলাম এই জিনিসটার মধ্যে প্রচুর পরিমাণে স্পেলিং মিস্টেক আছে। স্পেলিং মিস্টেকগুলো ঠিক করার জন্য এখানে হচ্ছে গুগল থেকে ঠিক করে নিই। হ্যাঁ, যদিও চ্যাটজিপিটি ঠিক করে দিত, কোনো সমস্যা নাই। দেখি, দেখেন 3টা শর্ট সামারি এখানে লিখে দিছে, ঠিক আছে? সেটা বলছে ক্লায়েন্টের স্পেশালিটি, ক্লায়েন্টের নাম। আমরা ক্লায়েন্টের নাম দিব না, আমরা দিব হচ্ছে সিসি করে পুরো মোটামুটি সবার কাছেই দিয়ে দেবো। সো প্রথম যেটা আছে এই যে এই মেইলটাই আমরা নিব। এখান থেকে চলেন আমরা জিমেইলে চলে যাই এবং এখানে যে জিমেইলটা ব্যবহার করবেন বা যে মেইলটা ব্যবহার করবেন এটা অবশ্যই যেন আপনার নিজের নামে এবং প্রফেশনাল লুক যে জিমেইল সেটা হয়। যদি এমন হয় যে জিমেইলের নামটা হচ্ছে অন্যান্য উল্টাপাল্টা আছে, সেক্ষেত্রে কিন্তু মেইলগুলো স্প্যামে চলে যাবে। তো স্প্যামে যেন না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। সো কম্পোজে আসেন, অ্যান্ড কম্পোজে আসার পর এখান থেকে দিতে হবে যে বিসিসি। সো এখানে যে 2 সিসি অ্যান্ড বিসিসি এইগুলোর পার্থক্য আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন। যদি না জেনে থাকেন তাহলে নিজ দায়িত্বে জেনে নেবেন, ঠিক আছে? সো বিসিসি আমরা করব, ব্ল্যাক কার্বন কপি যেটা শর্টকাটে বলে। আপনাদের যে মেইলগুলো ছিল আমি ওই মেইল থেকে কপি করে করে দিচ্ছি। অ্যান্ড বিসিসি করলে কি হয় জানেন কেউ? আর সিসি করলে কি হয়? ভদ্রলোক আবার কমা মারিছে। কত মানুষ দিছে? 4 4 8 আর 2টা দেবো, 10টা দেবো টোটাল। আটটার বেশি তো করা যাচ্ছে না, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এখানে একটা দিলাম, আমি 9টা দিলাম। সো সাবজেক্টে কি লিখবো? সাবজেক্ট এখানে দেখেন লিখে দিছে এলিভেট ইউর ব্র্যান্ড ইন 3 সেকেন্ড, ঠিক আছে? সো যে কোনো একটা সাবজেক্ট আপনি এখানে বসান অ্যান্ড এই জায়গাতে শর্ট যে ডিসক্রিপশনটা আছে পিপল ডিসাইন ইন সেকেন্ড, মানে বলছি কি যে অ্যাট্রাকটিভ হইতে হবে এবং ইমপ্রেসিভ হইতে হবে, ঠিক আছে? ইমপ্রেসিভ একদম অল্প সময়ের মধ্যে অল্প দু একটা কথার জন্য ইমপ্রেস হয় সেরকম। এটুকু কপি করেন অ্যান্ড কপি করে এটা সরাসরি মেইলের বডিতে বসাইলে দেখেন এই যে এরকম কিছু ঝামেলাযুক্ত জিনিস চলে আসবে। সো এটাকে কী করতে হবে? প্রথমত নোটপ্যাডে নিতে হবে, ঠিক আছে? নোটপ্যাডে নিয়ে এখানে পেস্ট করবেন অ্যান্ড বেস্ট রিগার্ড,
এই জায়গাতে হচ্ছে আপনার ডিটেলস দিতে হবে। সো আপনার ডিটেলস কিভাবে দিবেন, আমি একটা শর্ট আমার একটা মেসেজে দেওয়া আছে, আমি ওইটা লিখে কপি করা আছে। ইমেল সিগনেচার তো বুঝেন আপনারা, ইমেল সিগনেচার অ্যাড করে কিভাবে, এসব দেখাতে হলে আবার ডিজিটাল মার্কেটিং এর ক্লাসের মধ্যে ঢুকতে হবে। আচ্ছা, সো দরকার নেই। হ্যাঁ, পারলে তো খুবই ভালো, আপনারা পারেন, এটা জানি আমি, তাই এমনিতে জিজ্ঞাসা করলাম আর কি। আচ্ছা দেখেন, বেস্ট রিগার্ডের এখানে হচ্ছে আপনার ডিটেলস দিয়ে দেবেন, যে আপনার ওই যে পোর্টফোলিওর উপরে যে নাম ঠিকানা ছিল ওইটা, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার প্রোফাইল পোর্টফোলিও যা আছে সবগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, এটা পুরোটা কপি করেন, কপি করে এই মালটারে বডিতে ছেড়ে দেন। ঠিক আছে, সো এখানে আপনি চাইলে আপনার বিহান্সের লিঙ্কডিন ওয়েবসাইট টাইট অনেক কিছু দিতে পারেন, সেগুলো দিলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড চাইলে এই মেইলটা কিন্তু ডিজাইন করা যায় সুন্দর। ঠিক আছে, সো এখানে যে 3টা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে আমরা চাইলে হাইলাইট করতে পারি, মেবি এগুলার একটু বোল্ড করা যায়। কন্ট্রোল বি দিলাম, বোল্ড করলাম। ঠিক আছে, সো হালকা একটু বোল্ড করে দেন। এবার হচ্ছে আমরা যে পিডিএফটা বানাইছি, এই পিডিএফটা এখানে অ্যাটাচ করে দেন। এরকমভাবে সুন্দর সুন্দর কন্টেন্ট লিখে মোটামুটি রেগুলার যদি 10-15 জনরে আপনি এরকম মেইল পাঠাইতে পারেন, এখন ইনবক্স চেক করেন তো মেইলগুলো কীরকমভাবে গেছে। এটাকে বলে হচ্ছে আউটরিচ বা কোল্ড মেইলিং। আপনার সার্ভিস সম্পর্কে মানুষের দরজায় গিয়ে আপনি নক দিচ্ছেন যে আমি এই সার্ভিস সম্পর্কে জানি, ভালো জানি, এবং এই সার্ভিসগুলোতে আমি বেস্ট কাজ পারি, এখানে চাইলে আমার সার্ভিসগুলো আছে, দেখতে পারো, তোমার যদি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই হচ্ছে আউটরিচ বা কোল্ড মেইলিং এর পদ্ধতি। সো মেইল পাইছেন কারা কারা, আপনাদের মেইলগুলো চেক করবে, যদি কপাল ভালো থাকে, যদি ফিডব্যাক পান বা ওখান থেকে রিপ্লাই পান, তারপরে কনভারসেশন কন্টিনিউ করবেন প্রথমত ইমেইলের মাধ্যমে। মেইলে কন্টিনিউ করার পরে আপনি তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, অথবা তাকে জিজ্ঞাসা করবেন যে সে কোন সোশ্যাল প্ল্যাটফর্মে করতে আর কি বলে, কোন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার সাথে কন্ট্যাক্ট করতে কমফোর্টেবল। কারণ বিভিন্ন কান্ট্রি ভেদে কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয়। আমরা যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই জিনিসগুলো হচ্ছে জনপ্রিয়, এরকমভাবে অন্যান্য দেশে কিন্তু সব জায়গাতে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ কিন্তু জনপ্রিয় না। সো ইমেইলটা সব জায়গাতে জনপ্রিয়। ইমেইলে কন্ট্যাক্ট করার পরে তারপরে তার কাছ থেকে জিজ্ঞাসা করে সেই অনুযায়ী কন্টিনিউ করবেন। এটা হচ্ছে কোল্ড মেইলিং, আউটরিচ বা আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট হান্টিং, যা বলেন আপনি, যেটা বলেন, এটা হচ্ছে সেই পদ্ধতি। আর এখন আপনাদের টার্গেট করতে হবে কয়েকটা ক্যাটাগরি বেস, এরকম আপনি টেমপ্লেট বানাবেন। সোশ্যাল মিডিয়া বেস, তারপরে প্রিন্টিং এলিমেন্ট, ফ্লায়ার বেস, লোগো ব্র্যান্ডিং বেস বানাইতে পারেন। লোগো ব্র্যান্ডিং বেস বানাইলে কি হবে, আপনার এক্সিস্টিং যে লোগোগুলো আছে, যেই ক্লায়েন্টকে টার্গেট করতেছেন, সে যেই প্রতিষ্ঠানে আছে, ওই প্রতিষ্ঠানের এক্সিস্টিং যে লোগোগুলো আছে, ওই লোগোগুলোর কালেক্ট করে তাদের ভুল ধরতে হবে। যে 2026 সালে এসে তোমার এই যে লোগোর এই সমস্যা আছে, তোমার এই লোগোটা মার্কেটে এখন চলতেছে না, বা এটার চেয়ে ভালো ডিজাইন করলে ক্লায়েন্ট তোমার হবে, তোমার যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলো আরও মানে আকর্ষণ ফিল করবে, তোমার সেলস বাড়বে। মূল কথা হচ্ছে মানুষকে তেল দিতে হবে, যে যত তেল দিতে পারবে সে তত ভালো আউটরিচ করতে পারবে, একদম সোজা কথা। ঠিক আছে, সো আমাদের কাছে এই অস্ত্রগুলো আছে, এগুলো ব্যবহার করে আমরা আউটরিচ করব। চেষ্টা করবেন প্রতিদিন মিনিমাম 10টা করে মেইল পাঠানোর চেষ্টা করবেন। ঠিক আছে, সো মিনিমাম 10টা করে মেইল পাঠান, আপনি আগামী 1 মাস পাঠাইতে থাকেন, আশা করা যায় ভালো একটা ফলাফল পাবেন। অনেকে এখান থেকে রিমোট জবও পেয়ে থাকে এই পদ্ধতি অনুসরণ করে। সো এ পর্যন্তই আমি আলাপ আলোচনা শেষ করতে চাচ্ছি, আমাদের ফর্মাল আলাপ আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে